একটি 10 বছর বয়সী মিষ্টি মেয়ে পায়েল ফাটা পুরনো জামাকাপড় পরে হাতে মিষ্টি লেবুর একটি ঝুড়ি নিয়ে তার যক্ষাক্রান্ত মায়ের চিকিৎসার খরচের জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছিল। সেই দুপুরে যখন সে শহরের সবচেয়ে উঁচু এবং জাঁকজমকপূর্ণ রায় প্যালেসের সদর দরজায় কড়া নাড়ল, তখন সে কি জানত যে সেই একটি কড়াঘাত তার গোটা জীবনের ভাগ্যকে চিরতরে বদলে দেবে? পায়েল যখন ইতস্তত করে প্রাসাদের হলঘরে প্রবেশ করল, তখন তার চোখ গেল সুসজ্জিত দেওয়ালের দিকে। সেখানে সোনার ফ্রেমে ঝোলানো একটি ছবি দেখে সে স্তব্ধ হয়ে গেল। এ তো তার মা রূপার। কিন্তু তার মায়ের ছবি কেন এই বিশাল রাজপ্রাসাদে? অবাক হয়ে যখন সে জিজ্ঞাসা করল, আমার মায়ের ছবি আপনার এখানে কেন? এই ছবি আমার মায়ের এখানে কেন? তখন রায় প্যালেসের মালিক ধনকুবের আকাশ রায় যে উত্তর দিলেন তা শুনে শুধু পায়েল নয়, সেই নীরব প্রাসাদটির প্রতিটি ইটও যেন কেঁদে উঠল। তুই আমার মেয়ে, আমাকে ক্ষমা করে দে মা। এটি শুধু এক ভালোবাসার গল্প নয়, এটি ভুল বোঝাবুঝি, অনুশোচনা এবং হারানো বিশ্বাস ফিরে পাওয়ার এক অসাধারণ কাহিনী। এই আবেগঘন গল্পের প্রতিটি বাঁক জানতে হলে সম্পূর্ণ গল্পটি দেখুন, আর আমাদের চ্যানেলটি লাইক করে কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। ভীষণ গ্রীষ্মকাল তার চরম সীমায় ছিল এবং মুম্বাইয়ের ধুলো ভরা রাস্তায় 10 বছর বয়সী পায়েল ছোট কাঁধে একটি ভারী প্লাস্টিকের ব্যাগ নিয়ে ধীরে ধীরে হাঁটছিল। ব্যাগটিতে তাজা মিষ্টি লেবু ভরা ছিল। তার পা ঘন্টার পর ঘন্টা হেঁটে ব্যথা করছিল এবং পেট সকাল থেকে খালি ছিল, কিন্তু তার মুখে কোনো ক্লান্তি বা কষ্টের ছাপ ছিল না। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক শক্তিশালী সংকল্প। বাড়িতে তার মা রূপা, যিনি যক্ষার মতো গুরুতর অসুস্থতার সঙ্গে লড়ছিলেন, তার আজই ওষুধ দরকার ছিল। ওষুধটি দামি ছিল এবং লেবু বিক্রি হওয়াই ছিল পায়েলের জন্য একমাত্র পথ। সে শহরের সবচেয়ে ধনী এলাকায়, যেখানে বড় বড় মানুষজন থাকেন, সেই এলাকার এক একটি বাড়ির বিশাল দরজায় কড়া নাড়ছিল। বেশিরভাগ মানুষই তাকে উপেক্ষা করছিল অথবা না বলে দরজা বন্ধ করে দিচ্ছিল। কিন্তু পায়েল হার মানেনি, কারণ মা সব সময় শিখিয়েছিলেন যে মুশকিলের সময়ও আশা ছাড়া উচিত নয়। তখনই তার নজর এমন একটি প্রাসাদের দিকে পড়ল যার দরজা সে আগে কখনো দেখেনি। এটি একটি রাজমহলের মতো দেখাচ্ছিল। সাদা মার্বেলের দেওয়াল, উঁচু জানালা আর চারদিকে বিদেশি লাল গোলাপ ও অন্যান্য গাছপালা লাগানো ছিল। এর নাম ছিল রায় প্যালেস। প্রাসাদটি খুব জমকালো ছিল, কিন্তু অদ্ভুতভাবে নীরব এবং বিষণ্ণও ছিল, যেন সেখানে কেউ থাকেই না। পায়েল সাহস জুগিয়ে গেটে লাগানো ছোট বোতামটি টিপল। কিছুক্ষণ নীরবতার পরে স্পিকার থেকে এক গভীর ভারী আওয়াজ এলো। কে? আওয়াজে এক অদ্ভুত ক্লান্তি ছিল। পায়েল গলা পরিষ্কার করল। নমস্কার সাহেব, আমার নাম পায়েল। আমি লেবু বিক্রি করছি। আপনি কি কিছু নেবেন? খুব তাজা আর মিষ্টি আছে। অনেকক্ষণ পর্যন্ত অন্য দিক থেকে নীরবতা ছেয়ে রইল। পায়েল ভাবল যে এবার তার চলে যাওয়া উচিত। তখনই আবার আওয়াজ এলো, কত দাম? আশায় পায়েলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। 5টি লেবু 50 টাকার সাহেব, অথবা 20টি লেবু 180 টাকার, খুব ভালো দাম। আরেকটি লম্বা বিরতি, তারপর কণ্ঠস্বর বলল, ওখানেই অপেক্ষা করো। পায়েল গেটের কাছে দাঁড়িয়ে রইল। হাতের ব্যাগটির ভার এক হাত থেকে অন্য হাতে পরিবর্তন করতে লাগল। তার হাত ব্যথা করছিল এবং গলা শুকিয়ে আসছিল, কিন্তু এই ভেবে যে আজ মায়ের ওষুধ এসে যাবে, সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। এক অনন্তকাল মনে হওয়ার পরে সে পায়ের শব্দ শুনতে পেল। গেটটি জোরে প্রতিধ্বনিত হল এবং ধীরে ধীরে খুলে গেল। সামনে একজন লম্বা সুগঠিত দেহের লোক দাঁড়িয়েছিলেন। তিনি দামি সাদা পোশাক এবং চকচকে জুতো পরেছিলেন। তার ঘড়িটি হয়তো পায়েলের পুরো বাড়ি থেকেও বেশি দামি ছিল। এই লোকটি ছিলেন আকাশ রায়। তার চেহারা সুদর্শন ছিল, কিন্তু তার চোখগুলো ছিল ক্লান্ত, যার মধ্যে গভীর দুঃখের মেঘ ছেয়েছিল। আকাশ নিচে সেই ছোট্ট মেয়েটিকে দেখলেন, যার স্কুল ইউনিফর্ম ছিল পুরনো এবং জুতো ছেঁড়া।
এক মুহূর্তের জন্য তার চোখে কিছু একটা অদ্ভুতভাবে ঝলসে উঠল, হয়তো বিস্ময়, হয়তো বিভ্রান্তি। ভেতরে এসো, তিনি আস্তে করে বললেন। পায়েল ইতস্তত করল। মা সবসময় বলতেন যে অপরিচিতদের বাড়িতে কখনো যাওয়া উচিত নয়, কিন্তু এই লোকটিকে বিপজ্জনক মনে হচ্ছিল না। তাকে কেবল খুব খুব দুঃখী লাগছিল। কোনো চিন্তা নেই, পায়েলের মুখের উদ্বেগ দেখে আকাশ বললেন। আমি তোমার সব লেবু কিনে নেব। যদি ভয় পাও তবে এখানেই দরজায় দাঁড়িয়ে থাকো। সব? পায়েলের চোখ কপালে উঠল। তার কাছে 20টি লেবু ছিল। এটা তো সে 3 দিনে যা আয় করত তার থেকেও বেশি। হ্যাঁ, সব। আকাশ তার মানিব্যাগ বের করলেন। তারপর থেমে গিয়ে তাকে মনোযোগ দিয়ে দেখলেন। তুমি শেষ কবে খাবার খেয়েছ? জবাবে পায়েলের পেট থেকে জোরে আওয়াজ এলো। লজ্জায় তার গাল লাল হয়ে গেল এবং সে চোখ নামিয়ে নিল। আকাশের ক্লান্ত মুখে কিছুটা নমনীয়তা এলো। ভেতরে এসো, আগে তোমাকে কিছু খেতে দিই, তারপর তোমার লেবুর টাকা দেব। পায়েল ক্ষুধার্ত ছিল এবং তার কণ্ঠে সে সত্যতা অনুভব করল। সে ধীরে করে মাথা নাড়ল এবং সেই জমকালো তবুও বিষণ্ণ প্রাসাদের ভেতরে পা রাখল। আকাশ রায়ের অনুরোধে পায়েল রায় প্যালেসের প্রধান হলঘরে পা রাখল। বাইরের জাঁকজমক ভেতরেও বজায় ছিল। সিলিং থেকে ঝোলানো স্ফটিকের বিশাল ঝাড়বাতি থেকে হলের মেঝেতে পাতা দামি সাদা মার্বেলের টাইলসের ওপর আলোর খেলা হচ্ছিল। প্রাসাদটি চমৎকার ছিল, কিন্তু তাতে একটি অস্বস্তিকর গভীর বিষণ্ণতা ছেয়েছিল। পায়েলের মনে হলো যেন এই বাড়িতে শুধু সৌন্দর্য আছে, জীবন নেই। এটা তার ছোট কিন্তু হাসি ও মায়ের ভালোবাসায় ভরা বাড়ির সম্পূর্ণ বিপরীত ছিল। আকাশ পায়েলকে বসার ইঙ্গিত করলেন এবং নিজের রান্নাঘরের দিকে গেলেন। তুমি এখানেই অপেক্ষা করো মা, আমি তোমার জন্য ভালো কিছু বানিয়ে আনছি। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এই বলে তিনি তার চোখে লুকিয়ে থাকা বিষণ্ণতাকে হাসিতে ঢাকার চেষ্টা করলেন। পায়েল একা বসে চোখ দিয়ে পুরো প্রাসাদটি মেপে দেখছিল। তার মনোযোগ দরজার উচ্চতা এবং দেয়ালে লাগানো দামি চিত্রকর্মের দিকে ছিল। তখনই তার নজর একটি বিশাল মার্বেল সিঁড়ির কাছে রাখা একটি ছোট খোদাই করা কাঠের টেবিলের দিকে গেল। সেই টেবিলের ওপর একটি জমকালো সোনার ফ্রেমে একটি ছবি রাখা ছিল। যেমনই পায়েলের চোখ সেই ছবির সঙ্গে মিলল, তার ছোট হৃদয় এক মুহূর্তের জন্য স্পন্দিত হতে ভুলে গেল। তার পুরো শরীরে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। সে সোফা থেকে নেমে সেই টেবিলের দিকে দৌড়াল। ছবিতে একজন সুন্দরী যুবতী ছিলেন, যিনি একটি সাধারণ সুতির হলুদ শাড়ি পরেছিলেন এবং তার মুখে এমন একটি সরল হাসি ছিল যা পায়েল হাজারবার দেখেছে। সেটা তার নিজের মা রূপার ছবি ছিল। এটা তার মায়ের অনেক বছর আগের ছবি ছিল, তখনের যখন তাদের চোখে রোগের ক্লান্তি নয় বরং ভালোবাসার ঝলক থাকত। পায়েল কাঁপতে থাকা হাতে ফটোটি তুলে ধরল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটা এখানে কেন? শুধু এই প্রশ্নটিই তার মস্তিষ্কে ঝড়ের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। তখনই আকাশ রায় হাতে একটি ট্রে নিয়ে ফিরে এলেন, যাতে একটি প্লেটে গরম সিঙাড়া এবং একটি গ্লাসে তাজা লেবুর জল রাখা ছিল। পায়েলকে কাঁদতে এবং ছবিটিকে বুকে জড়িয়ে ধরে থাকতে দেখে আকাশ সঙ্গে সঙ্গে ট্রেটি মেঝেতে রেখে দিলেন। পায়েল, কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন। পায়েল ফটোফ্রেমটিকে শক্ত করে ধরে নির্ভয়ে সেই ধনী লোকটির দিকে তাকাল। তার কণ্ঠে সেই সারল্য ছিল না, তাতে একটি দৃঢ় চ্যালেঞ্জ ভরা প্রশ্ন ছিল। এই ছবি? সে কাঁপতে থাকা ঠোঁট দিয়ে ফ্রেমের দিকে ইঙ্গিত করে বলল, এই ছবিটা আমার মায়ের। আমার মায়ের ছবি আপনার বাড়িতে কেন? আকাশ রায় স্তম্ভিত হয়ে গেলেন। তার হাত শিথিল হয়ে গেল এবং তার মুখ এক মুহূর্তে সাদা হয়ে গেল। বছরের পর বছরের দুঃখ এক মুহূর্তে ভেঙে পড়তে দেখা গেল। তার নজর পায়েলের মুখের দিকে গেল, তারপর সেই ছবির দিকে গেল এবং তারপর আরও একবার পায়েলের মুখের দিকে। সেই একই চোখ, সেই একই সারল্য। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে প্রায় ফিস ফিস করে কাঁপতে থাকা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার নাম কি মা? পায়েলের উত্তর তার হৃদয়ে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা ব্যথাকে বাইরে নিয়ে এলো। আমার নাম পায়েল এবং আমি রূপার মেয়ে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পায়েলের গালে অশ্রুর ধারা আরও দ্রুত হল। পায়েলের সরাসরি প্রশ্ন আকাশ রায়ের ভেতরে চাপা 10 বছরের ব্যথা এবং অপরাধ বোধকে এক ঝটকায় বাইরে টেনে আনল। তার চোখ এখন জলে ভরে গিয়েছিল, কিন্তু তিনি চুপ ছিলেন। এমন এক নীরবতা যাতে বছরের পর বছর ধরে না বলা গল্প লুকিয়েছিল। পায়েল, যার এখন আর ক্ষুধা বা ক্লান্তি অনুভব হচ্ছিল না,
ফটোফ্রেমটি শক্ত করে ধরেছিল। সে দেখল যে সেই ধনী লোকটি, যাকে দেখে সবাই ভয় পেত, তার সামনে দুর্বল হয়ে পড়ছে। আমার মা বলেন যে তার কাছে এমন একটি জিনিস ছিল যা কোনো ধনী মানুষের জন্য খুব মূল্যবান ছিল, এবং তিনি সেটি হারিয়ে ফেলেছিলেন। এটা কি আপনি? পায়েল তার সারল্য এবং বুদ্ধিমত্তা দিয়ে ভেঙে যাওয়া সম্পর্কের সবচেয়ে গভীর ক্ষতে আমূল রাখল। আকাশ তার চোখের জল মুছলেন এবং সেই সোফায় বসে পড়লেন। তিনি পায়েলকেও ধীরে করে নিজের পাশে বসার ইঙ্গিত করলেন। না মা, তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, তোমার মা যে সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়েছিলেন তা আমি ছিলাম না, সেটা ছিল আমার বিশ্বাস, এবং আমি যে সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়েছিলাম তা ছিল তার ভালোবাসা। আকাশ চোখ বন্ধ করলেন এবং প্রাসাদের জমকালো কিন্তু ঠান্ডা পরিবেশে অতীতের উষ্ণতা ভরে উঠতে লাগল। 10 বছর আগে তোমার মার রূপা আমার জীবন ছিল। সেই প্রাসাদের রানী হতে চলেছিল। সে শুধু আমার সেক্রেটারি ছিল না, সে আমার দুনিয়া ছিল। আমি তাকে দুনিয়ার সব সুখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমার পরিবার, আমার বাবা এই সম্পর্ক মেনে নেননি। তাদের বক্তব্য ছিল যে একটি গরিব পরিবারের মেয়ে শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করছে। সে সম্পদের লোভী। আকাশের কণ্ঠস্বর ধীর এবং বেদনাদায়ক হয়ে উঠল। তারপর এক ভয়ঙ্কর রাত এলো। আমার বাবা একটি বড় হীরা গায়েব হওয়ার মিথ্যে অভিযোগ রূপার ওপর চাপিয়ে দিলেন। আমার মনে আছে রূপা আমার দিকে তাকিয়ে বলেছিল, আকাশ, আমি নির্দোষ, আমার তোমার কোনো সম্পদ দরকার নেই, শুধু তোমার বিশ্বাস চাই। তুমি বলো, তুমি কি আমাকে বিশ্বাস করো? পায়েল তার শ্বাস ধরে সেই দুঃখজনক মুহূর্তটি অনুভব করছিল, এবং আমি ভীরু হয়ে গেলাম। আকাশ 2 হাতে নিজের চুল ধরলেন, যেন আজও সেই ভুলটি অনুভব করছেন। আমি সেই সময় আমার পরিবার এবং সম্পদের চাপে ছিলাম। আমি তাকে বললাম, রূপা, আমার মনে হয় আমি তোমাকে আর এই বাড়িতে রাখতে পারবো না। যতক্ষণ না এই বিষয়টি পরিষ্কার হয়, তুমি চলে যাও। যেমনই আকাশ তুমি চলে যাও বললেন, পায়েলের মনে হল যেন তার হৃদয়ে একটি তীর বিঁধেছে। রূপা সেই রাতে কাঁদতে কাঁদতেই প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সে সেই ঘর থেকে যায়নি যেখানে সে আমার সাথে তার স্বপ্নের দুনিয়া গড়ে তুলেছিল, বরং সে আমার হৃদয় থেকে, আমার জীবন থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে আমাকে চিরতরে ছেড়ে দিল, এটা জেনে যে আমি তার ওপর লাগানো অভিযোগে বিশ্বাস করেছিলাম। এবং এই ছবিটি, আকাশ ছবিটির দিকে তাকালেন। এটি আমি লুকিয়ে তুলেছিলাম এবং 10 বছর ধরে এখানে রাখি। প্রতিদিন এটি দেখি, এই মনে করার জন্য যে আমি আমার অবিশ্বাস দিয়ে কি হারিয়েছি। আমি তাকে খুঁজেছিলাম, বছরের পর বছর খুঁজেছিলাম, কিন্তু সে এমনভাবে গায়েব হয়ে গেল যেন কখনো ছিলই না। আকাশ তার চোখ খুললেন, যা এখন লাল ছিল। তিনি পায়েলের ছোট্ট হাত দুটোর ওপর তার বড় ক্লান্ত হাত রাখলেন। তুমি তার মেয়ে, আমার মেয়ে। আকাশের কণ্ঠে ছিল একজন পিতার ব্যথা এবং বছরের পর বছর ধরে চলে আসা একাকিত্ব। তিনি সেই ছোট্ট মেয়েটিকে নিজের বাহুতে জড়িয়ে ধরলেন এবং জোরে কাঁদতে লাগলেন। পায়েলও কেঁদে উঠল, কিন্তু তার অশ্রু এখন শুধু দুঃখের ছিল না, সেগুলিতে একটি অসম্ভব সত্য খুঁজে পাওয়ার আনন্দও ছিল। আকাশ রায় এবং পায়েল সেই বড় সোফায় ঘণ্টার পর ঘণ্টা বসে রইলেন। আকাশ কাঁদতে কাঁদতে জানালেন যে কিভাবে তিনি তার ভুলের পরে প্রতিটি মন্দির, প্রতিটি শহরে রূপাকে খুঁজেছেন, প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, কিন্তু তিনি শুধু নীরবতা এবং আফসোস পেয়েছেন। তিনি জানালেন যে কিভাবে তার কোটি কোটি টাকার সাম্রাজ্য তাকে সুখ দিতে পারেনি, কারণ তার হৃদয় শুধু একটি শূন্যতা ছিল। যখন আকাশ তার গল্প শেষ করলেন, তখন পায়েল ধীরে করে তার শার্টের পকেট থেকে কিছু ভাঁজ করা পুরনো নোট বের করল, লেবু বিক্রি করে উপার্জন করা টাকা। সে নোটগুলি আকাশের দিকে বাড়িয়ে দিল। এগুলো কি মা? আকাশ অবাক করে জিজ্ঞাসা করলেন। পায়েল ভেজা চোখে উত্তর দিল, এগুলো আমার মায়ের ওষুধের টাকা। এখন যখন আপনি আমার বাবা, তাহলে কি আপনি আমার মাকে ঠিক করে দেবেন? তিনি খুব অসুস্থ এবং তার রোজ কাশি হয়, তিনি খুব কষ্টে আছেন। আকাশ সেই ছোট্ট মেয়েটির চোখে তাকালেন এবং অনুভব করলেন যে সম্পদের সবচেয়ে বড় ব্যবহার কি হতে পারে, কাউকে নিজের আপনজনের জীবন বাঁচানো। তিনি কাঁপতে থাকা হাতে পায়েলের কপালে চুম্বন করলেন। তোমার মায়ের কিচ্ছু হবে না মা, আমি কথা দিচ্ছি,
আমি এখনই তাকে এখানে নিয়ে আসছি। আমার সবচেয়ে ভালো ডাক্তার তার চিকিৎসার জন্য আসবে। আকাশ সঙ্গে সঙ্গে তার ম্যানেজারকে ফোন করলেন, তাকে সব বুঝিয়ে বললেন এবং রায় প্যালেসের একটি বিশেষ অংশ রূপার জন্য প্রস্তুত করার নির্দেশ দিলেন। আকাশ এবং পায়েল তখনই একটি দামি কিন্তু সাধারণ গাড়িতে চড়ে সেই ছোট ঘিঞ্জি মহল্লার দিকে রওনা হলেন, যেখানে পায়েল এবং রূপা থাকতেন। পায়েল সারা পথে তার বাবার হাত শক্ত করে ধরেছিল। যখন তারা বস্তির সেই ঘরের বাইরে পৌঁছালেন, তখন আকাশের হৃদয় ভেঙে গেল। যে রূপাকে তিনি প্রাসাদে থাকার জন্য জন্ম দিয়েছিলেন, সে একটি ছোট ভাঙা ঘরে ব্যথায় কষ্ট পাচ্ছিল। ভেতরে রূপা একটি পুরনো চৌকিতে শুয়েছিলেন, যা একটি পাতলা নোংরা চাদর দিয়ে ঢাকা ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার শ্বাস ছোট ছিল। যেমনই পায়েল ঘরে ঢুকল, রূপা দুর্বল কণ্ঠে বললেন, পায়েল, তুই কোথায় ছিলি? তুই কি লেবু বিক্রি করেছিস? মা? পায়েল দৌড়ে তার কাছে গেল। তখনই ঘরের দরজায় একটি লম্বা ছায়া পড়ল। রূপা দরজার দিকে তাকালেন এবং আকাশকে চিনতে পারলেন। তার চোখে মুহূর্তের জন্য বিস্ময় এলো, তারপর একটি গভীর বিষণ্ণতা ছেয়ে গেল। আকাশ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, তার কণ্ঠস্বর আবেগের বন্যায় ডুবে যাচ্ছিল। রূপা, আমার রূপা, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুলের জন্য, আমার অবিশ্বাসের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খুঁজছিলাম। তুমি আমার থেকে কেন এত দূরে চলে গেলে? আমি তোমার এই অবস্থা করে দিলাম। রূপা ধীরে করে তার কাঁপতে থাকা হাতটি তুললেন। আকাশ, আপনি এখানে কেন এসেছেন? আমার আপনার সম্পদের দরকার ছিল না, না আপনার অনুশোচনার। আমার শুধু আপনার বিশ্বাস দরকার ছিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আর আর পায়েলের আপনার কাছে কিছু দরকার নেই। সে আমার মেয়ে। রূপার এই রূঢ় জেদি স্বভাব আকাশকে তার পুরনো আত্মবিশ্বাসী দিনের কথা মনে করিয়ে দিল। কিন্তু আকাশ হার মানার পাত্র ছিলেন না। আমি জানি আমি ভুল করেছি রূপা, কিন্তু এ আমাদের মেয়ে। তুমি একে আমার থেকে দূরে রাখতে পারো না। এখন আমি সেই আকাশ নই যে সম্পদের কাছে নত হয়েছিল। এখন আমি সেই বাবা যে তার মেয়ে এবং তার ভালোবাসার জন্য সবার সাথে লড়বে। আমাকে একটি সুযোগ দাও রূপা, নিজের জন্য নয়, বরং পায়েলের জন্য। পায়েল মাঝে এসে তার মায়ের হাত ধরল। মা, প্লিজ, বাবা সত্যি বলছেন। ইনি ভালো। ইনি আমাদের রায় প্যালেসে নিয়ে যাচ্ছেন এবং আপনার জন্য সবচেয়ে ভালো ডাক্তার আসবেন। প্লিজ, মানা করো না। একজন মা তার সন্তানের চোখে আশা এবং আনন্দকে অস্বীকার করতে পারতেন না। রূপা গভীর, বেদনাদায়ক শ্বাস নিলেন এবং তার চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। তিনি পায়েলের মাথায় ধীরে করে হাত বুলিয়ে দিলেন এবং নীরবে আকাশকে তার চিকিৎসার প্রস্তুতি শুরু করার অনুমতি দিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার মেয়ের সুখের জন্য এই লড়াই লড়বেন। রূপাকে সঙ্গে সঙ্গে রায় প্যালেসে আনা হল। আকাশ তার প্রাসাদকে একটি হাসপাতালের থেকেও ভালো পরিচর্যা কেন্দ্রে পরিণত করলেন। বিশ্বের সেরা ডাক্তাররা রূপার চিকিৎসায় লেগে গেলেন। প্রাসাদের যে অংশটি বছরের পর বছর ধরে নীরব এবং ঠান্ডা পড়েছিল, এখন সেখানে নার্সেদের আওয়াজ, ডাক্তারদের পরামর্শ এবং ওষুধের হালকা গন্ধ আসতে লাগল। এই কঠিন দিনগুলিতে পায়েল এমন সব দেখল যা সে কখনো ভাবেনি। সে দেখল আকাশ তার মায়ের যত্ন নিচ্ছেন, এক মুহূর্তের জন্য তাকে একা না রেখে। আকাশ এখন শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন স্বামী এবং পিতা ছিলেন, যিনি তার সবচেয়ে বড় ভুলটি শুধরানোর চেষ্টা করছিলেন। তিনি তার ব্যবসার সিদ্ধান্তগুলিকে পিছনে ফেলে দিয়েছিলেন এবং এখন তার মনোযোগ শুধু রূপার সুস্থ হয়ে ওঠার ওপর ছিল। রূপার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হতে লাগল। প্রায় 1 মাস পর তিনি সেই অংশ থেকে বেরিয়ে এসে রায় প্যালেসের প্রধান হলঘরে এলেন। তিনি তখনও দুর্বল ছিলেন, কিন্তু তার মুখ থেকে রোগের ফ্যাকাশে ভাব চলে গিয়েছিল এবং একটি ধীর, শান্ত হাসি ছিল। আকাশ সেই মুহূর্তটির অপেক্ষা করছিলেন। তিনি প্রাসাদের প্রধান দরজাই রূপাকে থামালেন। রূপা, তিনি ধীরে করে বললেন, কণ্ঠস্বর তখনও মৃদু ছিল, আমি জানি যে তোমার শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি 10 বছর আগে তোমাকে হারিয়েছিলাম, কারণ আমি বোকা এবং ভীরু ছিলাম। আমি তোমাকে আরেকবার হারাতে পারি না। আমি তোমার বিশ্বাস ভেঙেছিলাম, কিন্তু তুমি এই বাড়িতে আমার সম্পদের কারণে আসোনি। তুমি এখানে তোমার অধিকার নিয়ে এসেছ, তোমার মেয়ের জন্য। আকাশ সেই টেবিলের দিকে ইঙ্গিত করলেন যেখানে পায়েল রূপার পুরনো ছবিটি তুলেছিল। পুরনো ছবিটি তখনও সেখানেই ছিল, সোনার ফ্রেমে, কিন্তু তার পাশে আকাশ আরও একটি ফ্রেম রেখেছিলেন।
যখন পায়েল আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার মায়ের ছবি আপনার বাড়িতে কেন, সেই প্রশ্ন আমার জীবন বদলে দিয়েছে। সেই প্রশ্ন আমাকে মনে করিয়ে দিয়েছে যে সম্পদের চেয়েও মূল্যবান কি। আজ আমি শুধু তোমার কাছে নয়, বরং আমার মেয়ে পায়েল এবং এই ছবিটির কাছেও ক্ষমা চাইছি। আকাশ হাঁটু গেড়ে বসে রূপার হাতে একটি ছোট্ট সোনার আংটি ধরিয়ে দিলেন, যা খুব সাধারণ ছিল কিন্তু ভালোবাসায় ভরা। রূপা, আমি তোমার জন্য কোনো হিরে আনিনি, কারণ তোমার বিশ্বাসের চেয়ে মূল্যবান কোনো হিরে নেই। তুমি আমাকে তোমার বিশ্বাস আবার দেবে এবং আমার স্ত্রী হবে। রূপার চোখে জল ছিল, কিন্তু এবার তা ব্যথার ছিল না। তিনি আকাশকে উঠালেন এবং তার চোখের দিকে তাকালেন, যেখানে এখন অবিশ্বাসের কোনো চিহ্ন ছিল না, ছিল শুধু সত্যিকারের গভীর ভালোবাসা। আকাশ, তিনি আবেগাপ্লুত হয়ে বললেন, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম। একজন মা কখনো তার সন্তানের পিতাকে ঘৃণা করতে পারে না। আমি অপেক্ষা করেছিলাম যে তুমি তোমার ভুল বুঝবে। আমাদের মেয়ে পায়েল সেই সুখ ফিরিয়ে এনেছে যা আমরা দুজনেই হারিয়েছিলাম। রূপা আংটিটি গ্রহণ করলেন। তখনই পায়েল তার স্কুল ইউনিফর্মে দৌড়াতে দৌড়াতে এলো এবং দুজনকে জড়িয়ে ধরল। রায় প্যালেস, যা কখনো নীরব এবং ঠান্ডা ছিল, এখন ভালোবাসা, ক্ষমা এবং হাসির প্রতিধ্বনিতে ভরে গেল। পুরনো ছবিটি সেখানেই রইল, যা তাদের মনে করিয়ে দিত যে সত্যিকারের ভালোবাসা কিভাবে শুরু হয়েছিল। আর তার পাশে একটি নতুন ছবি রাখা হলো, যাতে আকাশ, রূপা এবং পায়েল একসাথে হাসছিলেন। একটি সম্পূর্ণ পরিবার, যাকে তাদের মেয়ের সারল্য এবং একটি সাধারণ লেবুর ঝুড়ি ফিরিয়ে এনেছিল। তো বন্ধুরা, এই ছিল পায়েল, রূপা এবং আকাশের মন ছুঁয়ে যাওয়া গল্প। এমন একটি গল্প যা আমাদের শিখিয়েছে যে সম্পদ যতই বড় হোক না কেন, সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাস সবসময় তার চেয়ে অনেক বেশি মূল্যবান হয়। আপনার এই গল্পটির কোন অংশটি সবচেয়ে ভালো লাগলো? কমেন্টে অবশ্যই জানাবেন। কথা হবে পরের কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।